নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়, যেসব ব্যক্তি রোজ ভ্যালি গ্রুপে পলিসি করেছিলেন এবং তাদের আমানত আজ পর্যন্ত ফেরত পাননি, তারা কিভাবে অনলাইন অ্যাপ্লাই করে এই আমানত ফেরত পেতে পারেন, সেটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য। এছাড়াও এই আবেদনটি করতে কি কি ডকুমেন্টস আপনাকে কাছে রাখতে হবে তাও জানাবো এই ভিডিওটিতে। অ্যাপ্লিকেশন প্রসেসটি প্রায় 15 দিন আগে শুরু হলেও ওয়েবসাইটটিতে এত বেশি ট্রাফিক যে কারণে অ্যাপ্লাই প্রসেসটা কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন আবার অ্যাপ্লাই প্রসেসটি চালু করা হয়েছে। তো সিম্পল কতকগুলি স্টেপস ফলো করলেই আপনার আমানত আপনি ফেরত পেয়ে যেতে পারেন। আর আরও এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন আমরা অ্যাপ্লাই প্রসেসটা কিভাবে করব সেটা শুরু করি। এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে পেজটিকে ডেস্কটপ মোড করে নিন এবং এখানে যে গুগল সার্চ বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্চ বারে টাইপ করুন রোজ ভ্যালি এডিসি। আমি এখানে রোজ ভ্যালি এডিসি কথাটা টাইপ করে নিয়ে এন্টার দিচ্ছি। দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন এবং সর্বপ্রথম পাওয়া লিঙ্কটা যেখানে লেখা আছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি, এই লিঙ্কটার উপরে ক্লিক করুন। তাহলেই রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির যে মূল পেজ সেই পেজটা এসে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন ব্যক্তি অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন। 12,27,000 মোটামুটি 10 জন অ্যাপ্লিকেশন করে নিয়েছেন এবং ওপরের দিকে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হচ্ছে যে আপনারা ধৈর্য সহকারে এই ফর্মটি ফিল আপ করুন। এই কোম্পানি আপনাদেরকে সঠিক নিরাপত্তা দেবে যাতে করে আপনারা আপনাদের আমানত ফিরে পেয়ে যেতে পারেন। তো এখন আমাদের যেটা কাজ, মূল ফর্মটা ফিল আপ করার দিকে আমরা এগিয়ে যাব। তো এখানে দেখুন ওপরের দিকে ডান দিকের কোণে একটা আমরা 3টে লাইন বিশিষ্ট জায়গা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে আমরা ক্লিক করে নেব। করে নেওয়ার পর আমার বাম দিকেতে কতকগুলি সাব পয়েন্ট এসে গেল। একটু স্ক্রল ডাউন করে আমরা সবার নিচের অপশান যেখানে লেখা আছে আপলোড সার্টিফিকেট, এই জায়গাটাতে ক্লিক করব। এটাই হলো আবেদনের মূল পেজ। সবার ওপরের দিকে এখানে আমরা 3টে অপশান পাচ্ছি, ইনভেস্টার্স, নমিনি এবং আদার্স। আপনারা নিজেই যদি এখানে বিনিয়োগ করে থাকেন তাহলে এই ইনভেস্টর চেকবক্সটিতে ক্লিক করবেন। যদি কেউ নমিনি হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে এই চেকবক্সটাতে ক্লিক করবেন এবং যদি আদার্স হয়ে থাকেন তাহলে এই চেকবক্সটিতে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন প্রথমেই দেওয়া আছে কোম্পানির নাম। এই কোম্পানির নাম আপনি কি করে জানতে পারবেন? এখানে সিলেক্ট করলে বা ক্লিক করলে অনেকগুলো কোম্পানির নাম আপনি দেখতে পাবেন। তো আপনি কোন কোম্পানিটার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা কোন কোম্পানিতে আপনি আমানত করেছিলেন সেটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সার্টিফিকেটটাকে নিয়ে সেখানে একটা জায়গা আছে, আমার ক্ষেত্রে আমি এখানে সবুজ মার্ক করে রেখেছি রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। এটা প্রত্যেকের ফর্মের জন্য আলাদা আলাদা বা প্রত্যেকের সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা হতে পারে। তো এখান থেকেই আপনারা কোম্পানির নামটা পেয়ে যাবেন। বা সবার ওপরের দিকে দেখুন রোজ ভ্যালি যে কথাটা লেখা আছে ওখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন রিয়েল এস্টেটস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। তো ওখান থেকে নামটা সিলেক্ট করে নেওয়ার পর বক্সে লেখা আছে দেখুন ফার্স্ট ইনভেস্টারের নেম, অর্থাৎ যিনি ইনভেস্ট করেছেন তার নামটা এখানেতে ওই সার্টিফিকেট দেখে দেখেই লিখতে হবে। আমি বোঝার জন্য সেই সার্টিফিকেটটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই সবুজ মার্ক করা জায়গাগুলোতে যেখানে লেখা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার/মিসেস, ওখানেতে ফার্স্ট ইনভেস্টারের নাম দেওয়া আছে। আবার তার নিচের দিকে নেম অফ দ্য ফার্স্ট অর সোল অ্যাপ্লিকেন্ট, এই জায়গা থেকেও আপনারা যিনি ইনভেস্ট করেছেন প্রথম ইনভেস্টার তার নামটা এখান থেকে নিয়ে দেখে লিখে দেবেন। পরের বক্সে ওই ব্যক্তির বয়স কত সেটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে এবং নিচের দিকে দেখুন রয়েছে জেন্ডার। এই জেন্ডার অপশানটিতে ক্লিক করলে আপনারা এখানে 3টি অপশান পেয়ে যাবেন। যেটা আপনারা হবেন মেল, ফিমেল এবং আদার্স সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আরেকটু স্ক্রল ডাউন করে এই অংশে যে ইনভেস্টার রয়েছে তার ফোন নাম্বার এখানে লিখে দেবেন। তার নিচের দিকে ইমেল আইডির ঘর রয়েছে, এই ইমেল আইডিতে ইমেলটাও লিখে দেবেন। এখানে একটা জিনিস বলে রাখি, আগে কেবলমাত্র ফোন নাম্বার অপশানটা ছিল,
ইমেল আইডিটা ছিল না, পরে সেটা আবার নতুন করে সংযোজন করা হয়েছে। এই ফোন নাম্বার এবং ইমেল আইডি লিখে নেওয়ার পর আপনারা এই ভেরিফাই বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই একটা পপ আপ এলো যে ফোন নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাইড। তো আপনারা এই ওকে বাটনটিতে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন যে ফোন নাম্বার এবং ইমেল আইডিটা ভেরিফাই হয়ে গেছে এবং এখানে সবুজ রঙের একটা বক্স তৈরি হয়েছে। এরপর আরও নিচের দিকে যদি আপনারা যান, এখানে দেখুন লেখা আছে আইডেন্টিটি টাইপ। এই অপশানটাতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলি অপশান পাবো, যার মধ্যে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। যেটা আপনি আইডেন্টিটি হিসেবে চুজ করতে চাইছেন সেটাই আপনি দেবেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি এবং তার নিচের বক্সটাতে সেই আধার কার্ড দেখে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। দেখুন এখানে রয়েছে সেকেন্ড ইনভেস্টর। যদি ওই সার্টিফিকেটে দ্বিতীয় কোনো ব্যক্তি ইনভেস্ট করে থাকেন বা তার নাম থাকে, তার ইতিবৃত্তান্ত বা তার ডিটেলস এখানে দিতে হবে। অর্থাৎ এই বক্সে সেই সেকেন্ড ইনভেস্টরের নাম লিখতে হবে এবং এই এজের জায়গাটিতে সেকেন্ড ইনভেস্টরের বয়স লিখতে হবে। ঠিক একইভাবে নিচের দিকে ওই দ্বিতীয় ইনভেস্টরের জেন্ডারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মেল, ফিমেল এবং আদার্স, এবং ফোন নাম্বারও তার দিয়ে দিতে হবে এবং কি আইডেন্টিটি শো করছে সেই দ্বিতীয় ইনভেস্টর সেটাও আপনারা এই আইডেন্টিটি টাইপ যেমনটা প্রথম ইনভেস্টরের ক্ষেত্রে আপনারা চুজ করেছিলেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আপনারা যেটা করবেন, নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, যিনি প্রথম ইনভেস্টর ছিলেন তার বাবার নাম এখানে লিখতে হবে যদি তিনি পুরুষ হয়ে থাকেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে হাজব্যান্ডের নাম লেখাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। এবং নিচের দিকে দেখুন এখানে রয়েছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জায়গাতে আপনারা আপনাদের অ্যাড্রেসটা সঠিকভাবে লিখবেন। স্ট্রিট জায়গাটাতে রাস্তার নাম লিখবেন, মানে যে রাস্তা দিয়ে আপনার বাড়ি যাতায়াত করা হয় সেই রাস্তার নাম যদি থেকে থাকে, যে কোনো একটা নাম লিখলেই চলবে, এখানে কোনো অসুবিধা নেই। এরপরে নিচের দিকে দেখুন রয়েছে ভিলেজ, টাউন বা সিটি। যদি আপনি গ্রামে বাস করেন গ্রামের নাম, শহরে বাস করলে শহরের নাম বা সিটির নাম লিখে দেবেন। আরও একটু স্ক্রল ডাউন করে এলে এরপর পাওয়া যাবে পোস্ট অফিস, এখানে আপনারা পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, আপনাদের থানার নামটা সঠিকভাবে এখানে লিখে দেবেন এবং তার নিচের দিকে রয়েছে স্টেট। এই অপশানটিতে সিলেক্ট করলে আপনারা এখানে অনেকগুলি রাজ্যের নাম দেখতে পাবেন। তো আমি পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করছি, তো আমি এখানে অবশ্যই পশ্চিমবঙ্গটাকে সিলেক্ট করে নেব। স্ক্রল ডাউন করে নিচের দিকে একদম শেষের দিকে ওয়েস্ট বেঙ্গলটাকে পেয়ে যাবেন। করে দেওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট অপশান রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার ইচ্ছে মতো একটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নিচের দিকে রয়েছে পিনকোড। এই পিনকোডের জায়গাটাতে আপনাকে আপনার পিনকোডটা লিখে ফেলতে হবে। এরপরে চলে আসছি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য ইনভেস্টর, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনারা আপনাদের আমানতকারী অর্থটা ফেরত পেতে চাইছেন সেটার ডিটেলস এখানেতে দিতে হবে। তো সবার প্রথমে রয়েছে সিলেক্ট ব্যাংক, অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে বা কোন ব্যাংকে আপনি টাকা নিতে চাইছেন সেই ব্যাংকটা। এই অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলি অপশান পাওয়া যাবে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর সেই ব্যাংকটির ব্রাঞ্চটা কোথায় সেই ব্রাঞ্চের নাম এখানেতে টাইপ করবেন। তারপরে ব্রাঞ্চ কোড যেটা, অর্থাৎ ওখানে দেখতে পাবেন 4টে বা 6টা ডিজিটের একটা ব্রাঞ্চ কোড, যেটা আপনারা আপনাদের পাসবইয়ের প্রথম পাতাটা যদি চোখের সামনে রেখে কাজ করেন আপনারা ব্রাঞ্চ কোডটা দেখতে পেয়ে যাবেন এবং সেটা এখানে লিখে দেবেন। এরপরে রয়েছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার ওই পাসবুকের প্রথমেই লেখা আছে সেটা এখানে সঠিকভাবে টাইপ করবেন, এটাই আসল ব্যাপার। এবং সেই ব্যাংকের এমআইসিআর কোড যেটা, আইএফএসসি বা এমআইসিআর এই দুটো ধরনের জিনিস হয়, ওই পাসবইটাকে ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই এমআইসিআর কোডটাও ওখানে টাইপ করা থাকে, সেটা এখানে দেখে দেখে লিখে দেবেন। আর তলায় রয়েছে আইএফএসসি কোড অফ দ্য ব্যাংক, এই আইএফএসসি কোডটাকেও দেখে দেখে এখানে লিখে নিতে পারেন। তো এখানে একটা ব্যাপার রয়েছে যে যদি আপনারা নিজেদের এমআইসিআর বা আইএফএসসি কোড আপনারা টাইপ করে বা খুঁজে না পান তাহলে আপনারা গুগলে গিয়েও ব্যাংকের নাম লিখে তার ব্রাঞ্চের নাম লিখে এই এমআইসিআর বা আইএফএসসি কোড সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে নিতে পারেন। এরপরে চলে আসছি ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে দেখুন অনেকগুলি অপশন দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, অনেক কিছু।
তো প্রথম যে বক্সটি এখানে রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার, এটা আপনারা কোথা থেকে পাবেন? তো সেই একইভাবে আপনাদেরকে সার্টিফিকেটটাতে নিয়ে যাব। অ্যাপ্লিকেশন নাম্বার বলে যে জায়গাটা আমি সবুজ মার্ক করে রেখেছি, এখানে কতগুলি সংখ্যা পাবেন, সেই সংখ্যাগুলি ওই জায়গাটাতে আপনারা পুট করে দেবেন। যে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যিনি ফার্স্ট ইনভেস্টর তার নামটাও এখানে লিখবেন। যদি কারোর সার্টিফিকেটে দ্বিতীয় কোনো হোল্ডার থেকে থাকে তাহলে তার নামটাও এখানে লিখতে হবে। এরপর রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোন দিন আপনি আমানত করেছিলেন সেই তারিখটাও আপনি আপনার সার্টিফিকেট থেকে পেয়ে যাবেন। আমি আরেকবার সার্টিফিকেটটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানেতে যে অংশটাই লেখা আছে অ্যাপ্লিকেশন ডেট, আমি সবুজ মার্ক করে রেখেছি। এখানে সেই ডেটটিকে যেমনভাবে লেখা আছে ওখানেতে লিখে দেবেন, বা আপনারা চাইলে ওখানের ক্যালেন্ডার থেকেও ডেটটাকে সিলেক্ট করে নিতে পারেন। এরপরে রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত টাকা দিয়ে আপনি আমানত যে ফর্মটা সেটা সংগ্রহ করেছিলেন, সেই ফর্মটাতে গেলেই ওখানেতে আপনার আমানত সংখ্যাটা দেখতে পাবেন, সেটা এখানে সংখ্যায় টাইপ করে দেবেন। এরপরে রয়েছে ডেট অফ ম্যাচিউরিটি, অর্থাৎ কোন দিন আপনার এই আমানতটা শেষ হবে, যেদিন আপনি আপনার সম্পূর্ণ টাকা কিস্তি সহ পেয়ে যাবেন সেই ডেটটা আপনাকে এখানে লিখতে হবে। তো তার জন্য আমরা আবার সার্টিফিকেটটাতে চলে যাব। এখানে একদম নিচের দিকে অ্যাট দ্য এন্ড অফ দিয়ে একটা তারিখ দেওয়া আছে, এই তারিখটা ওখানে আপনাকে পুট করতে হবে বা ওই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে। এর পরের বক্সে দেখুন লেখা আছে রিসিভড অ্যাট ম্যাচিউরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি। যদি আপনি এই সময়ের মধ্যে কোনো টাকা রিফান্ড বা ম্যাচিউরিটি পেয়ে থাকেন সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে আমি কোনো টাকা ফেরত পাইনি, তাই আমি এই বক্সটাতে 0 লিখব। এরপরে রয়েছে অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অর ক্লেম, এই অংশটাতে যদি আপনারা আপনাদের প্রিন্সিপালটা, যে প্রিন্সিপালটা দিয়ে আপনারা খুলেছিলেন আমানত, অর্থাৎ ধরুন আমার ক্ষেত্রে যদি 50,000 টাকা ওই ফর্মটাতে লেখা থাকে, সেই টাকাটা পুরোটাই আপনারা এখানে লিখে দেবেন। আমার ক্ষেত্রে 50,000, আপনার ক্ষেত্রে যদি 1 লাখ হয় 2 লাখ হয়, যে অ্যামাউন্টটা হয় আর কি, অর্থাৎ টোটাল প্রিন্সিপালটা যেটা দিয়ে আপনি ইনভেস্ট করেছিলেন সেই জায়গাটা আপনাকে এই বক্সটার মধ্যে লিখে দিতে হবে। আর সবার শেষে রয়েছে অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্ট করে পাবেন সুদে আসলে সেটা আপনাকে লিখতে হবে। এটা যদি আপনার জানা থেকে থাকে তাহলে আপনি সেই অ্যামাউন্টটা লিখবেন, আর যদি জানা না থেকে থাকে তাহলে একটু আগে যে প্রিন্সিপালটা লিখলেন সেই প্রিন্সিপালটাই এই বক্সটাতে লিখে দেবেন, অন্তত যতটুকু রিকভার করা যায়। দেওয়ার পর এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনটিতে আমাকে ক্লিক করে নিতে হবে। এটাই আসল, যেখানে আপনি আপনার যে সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস, পরিচয়পত্র সমস্ত কিছু আপনাদেরকে আপলোড করতে হবে 3 MBর মধ্যে। তো বর্তমানে দেখা যাচ্ছে সাইজ যাই হোক না কেন আপলোড নিয়ে নিচ্ছে, আপনারা সেটা কিভাবে করতে হয় সেটাও আমি পরের পেজে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে ইনভেস্টরকে, অর্থাৎ যিনি আমানত করেছেন তাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তার সেই পেজটি এসে গেছে। এখানে ইনভেস্টরকে টোটাল 6টা ডকুমেন্ট আপলোড করতে হবে, 1 2 3 4 করে সিরিয়ালি সাজানো আছে। তো প্রথমে দেখুন এখানে দেওয়া আছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার কাছে ইনভেস্টমেন্টের যে সার্টিফিকেট কপিটা রয়েছে অরিজিনাল, সেটাকেই ছবি তুলে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে করে নিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, মোবাইলের বা কম্পিউটারের যেখানেই সেভ রাখুন না কেন, তার জন্য আপলোড করার জন্য আপনাদেরকে এই চুজ ফাইল এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলের যে ফাইলটা রয়েছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনাকে এই আপলোড অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই আপলোডের জায়গাটা একটা সবুজ টিক মার্ক হয়ে যাবে, আমি সেটা আপলোড করে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন এখানে একটা টিক মার্ক হয়ে গেছে এবং ক্যান্সেল অপশনটি এসছে। যদি মনে হয় আপনার ছবিটি ভুল দেওয়া হয়েছে বা আপনি অন্য ছবি দিতে চাইছেন, তার জন্য আপনারা এই ক্যান্সেল বাটনটিতে ক্লিক করে আবার চুজ ফাইলে গিয়ে নতুন ফাইল আপলোড করতে পারেন। তো এইভাবেই একের পর এক প্রত্যেকটা ফাইল আপনাদেরকে আপলোড করতে হবে। তো দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো এই জায়গাটাতে আপনারা কি করবেন, আপনাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের ছবিটাই ওখানেতে দিয়ে দেবেন। অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট, যদি আপনাদের কাছে এই ধরনের কোনো অ্যাকনলেজমেন্ট কপি থেকে থাকে
বা কোম্পানি যদি আপনাকে কোনো ম্যাচুরিটি বা রিফান্ডের জন্য কোনো কাগজ দিয়ে থাকে সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন। যদি না থেকে থাকে তাহলে আপনার অরিজিনাল যে সার্টিফিকেট কপিটা আছে সেটা এখানে আপলোড করবেন। চুজ ফাইলে গিয়ে ক্লিক করে ফাইলটাকে আগে সিলেক্ট করে নেবেন, তারপর আপলোড বাটনে গিয়ে সেটাকে আপলোড করে দেবেন। ঠিক ওপরেরটার মতোই এখানেও একটা সবুজ মার্ক হয়ে যাবে। তারপর ৩ নম্বর যেটা করতে হবে, অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ। এখানে আপনারা দিতে পারেন আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেটা খুশি। আমি এখানে আধার কার্ড দিতে চাই, তাই চুজ ফাইলে গিয়ে মোবাইলে থাকা আধারের ছবিটিকে সিলেক্ট করে নেব এবং এই আপলোড বাটনটিতে ক্লিক করে নেব। এরপর রয়েছে ৪ নম্বরে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ। এক্ষেত্রেও আপনারা পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটা চুজ করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আধার কার্ডই এখানে আপনার অ্যাড্রেস প্রুফের জন্য ব্যবহার করবেন, ঠিক আগের পদ্ধতিতে চুজ ফাইলে গিয়ে ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে শেষকালে আপলোড বাটনটিতে ক্লিক করবেন। এখানেও সবুজ টিক মার্ক হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন এখানে প্রত্যেকটা ফাইল অবশ্যই আপনারা ২ থেকে ৩ এমবির মধ্যে করে নেবেন। যদি ২-৩ এমবির বেশিও হয়ে যায় বর্তমানে আর সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে রয়েছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক। এই জায়গাটাতে আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে সেই পাসবইয়ের প্রথম পাতাটা একদম পরিষ্কারভাবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড, এমআইসিআর কোড, যেগুলো আমরা যেখানে ব্যাংক ডিটেলস আমরা পুট করেছিলাম সেই জিনিসগুলো যেন একদম সঠিকভাবে থাকে এবং শেষকালে আপলোড বাটনটিতে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে ফটোকপি অফ চেক ফয়েল বা ক্যান্সেলড চেক ফয়েল। যদি আপনাদের কোনো চেক থেকে থাকে এবং সেটা ক্যান্সেল লেখা থেকে থাকে, মানে আপনি নিজেই সেটা করে নেবেন ক্যান্সেল চেক যদি থেকে থাকে, তাহলে সেই ক্যান্সেল চেকটির ছবি তুলেও আপনারা এই চুজ ফাইলে গিয়ে আপলোড করে নিতে পারেন। সমস্ত আপলোড বাটনগুলো যখন সবুজ টিকমার্ক হয়ে যাবে তবেই আপনি বুঝবেন যে ফাইলগুলি সঠিকভাবে আপলোড হয়েছে। এবং সবশেষ আপনার অপশন যেটা, সেটা হচ্ছে যে আপনাকে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করে নিয়েছি এবং প্রত্যেকটা চুজ ফাইলের পাশে বা ক্যান্সেলের পাশে দেখুন রাইট মার্ক হয়ে আছে, অর্থাৎ আমার ডকুমেন্টগুলি যথাযথভাবে আপলোড হয়েছে। সর্বশেষ অপশন সেটা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়া। দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং শেষকালেতে একটা পপ আপ আসবে যে ইনভেস্টর আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়েছে, সেই কারণে আপনি এই ওকে বাটনটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশনটা যে সাকসেসফুলি হয়েছে এখানে তো দেখলেন, তার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দিয়ে তার স্ট্যাটাস কি সেটাও আপনি চেক করে নিতে পারবেন এক জায়গা থেকে, সেটাও আমি করে দেখাচ্ছি। লাস্ট ওই ওকে বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর এই আপলোড সার্টিফিকেট, যেখানে আমরা গিয়ে আমাদের ফর্মটা ফিল আপ করলাম, সেই পেজটাই আবার এসে যাবে। আপনারা একদম ওপরে ডান দিকের কোণে যেই অপশানটা দিয়ে আমরা প্রথম কাজ করেছিলাম সেই অপশানটিতে আবার ক্লিক করবেন। করার পর আবার এখানে যেমন বাম দিকেতে যে সাব মেনুগুলি এসেছিল সেগুলি আসবে। এখানে আপনাকে সবার শেষ অপশানের ঠিক ওপরের অপশানটা, অর্থাৎ যেখানে ইনভেস্টর লেখা আছে এই ইনভেস্টর অপশানটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর দেখুন এখানে আবার একটা পেজ এসেছে যেখানে লেখা আছে ইনভেস্টর। আপনারা একটু স্ক্রল ডাউন করলে দেখবেন ওপরে লেখা আছে এন্টার সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে নাম্বারটি রয়েছে যেটা দিয়ে আমরা ফর্ম ফিল আপ করলাম সেই সার্টিফিকেট নাম্বারটা আপনাদের সুবিধার্থে আমি আরও একবার সেই সার্টিফিকেটটাকে দেখিয়ে নিচ্ছি, যেখান থেকে আপনারা সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করে দেবেন। দেখুন এই যে অ্যাপ্লিকেশন নাম্বার বলে যে জায়গাটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারের নাম্বারটাই হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার। এই নাম্বারটা সুন্দরভাবে ওখানেতে পুট করবেন। করার পর নিচের অপশন দেখতে পাচ্ছেন আর ইউ হিউম্যান। এখানেতে আপনাকে এই যে যোগটা দেওয়া আছে 10+9, এটা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, তো এই যোগটা করে নিয়ে আপনারা এই ঘরটাতে বসাবেন। যদি মনে হয় যোগটা ভুল হয়ে গেছে তাহলে এই যে দুটো অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আবার নতুন যোগ আনিয়ে নিতে পারেন।
তো যাই হোক, এই যোগটা সঠিক উত্তরটা আপনাকে এই বক্সটাতে লিখতে হবে। এখানেতে ইনভেস্টরের নেম সেই জায়গাটা ভর্তি হয়েছে, সার্টিফিকেট নাম্বারটাও শো করছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে শো করছে না, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা শো করছে এবং স্ট্যাটাসে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশন। কিন্তু আপনারা একটু আগেই দেখলেন আমি অ্যাপ্লিকেশনটা যথাযথভাবে সাবমিট করেছি, তাও স্ট্যাটাস এখানে কেন দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না আপাতত। তো আমি অবশ্যই সেটা চেক করার জন্য নিচের ক্লিক হিয়ার টু আপডেট দ্য সাব ডিটেলস এই অপশানে ক্লিক করে গিয়ে আবার ফর্মটাকে একবার চেক করে নিয়ে করব। তো সেক্ষেত্রে আপনারা এই ছিল সঠিক পদ্ধতি। এবার সেক্ষেত্রে হয়তো হতে পারে কোনো সাইটের প্রবলেম বা এদের ব্যক্তিগত কোনো টেকনিক্যাল প্রবলেম রয়েছে যে কারণে এরকমটা শো করছে। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনারা নিজেদের ফর্মটা ফিল আপ করবেন, যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের আমানতকৃত অর্থটা ফেরত পেয়ে যেতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা এই ধরনের আমানতকারী রয়েছেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিতে ভুলবেন না। নমস্কার।